15 তারিখে বিজয় একাত্তর হলে যে হামলার সূত্রপাত ঘটিয়েছে, সেখানে প্রথম আলো রিপোর্ট করেছে, লাইভ রয়েছে। সেখানে আপনি জানেন যে 15 তারিখে একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি যখন ফ্লপ হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, তারা কর্মসূচিতে যাবে, তাদের কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে। 12টায় কর্মসূচি শেষ করেছে, 3টায় সেখানে ছাত্রলীগের কর্মসূচি হওয়ার কথা, এবং তারা সেখানে কর্মসূচি শেষ না করে 3:30টা পর্যন্ত নিয়ে যায় রাজু ভাস্কর্য, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তারা কিন্তু সহিংসতা শুরু হওয়ার আধা ঘন্টা আগের ভিডিও যদি আপনি দেখেন, দেখবেন যে লাঠি সোটা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিভাবে আসে। তখন ছাত্রলীগ কিন্তু আশপাশেও ছিল না। তারা কোথায় গেল? তারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে, আবাসিক হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, বিজয় একাত্তর হলে গেল, এবং বিজয় একাত্তর হলে গিয়ে সেখানে ছাত্রলীগের কর্মী, সাধারণ শিক্ষার্থী, নিরাপত্তা রক্ষী গার্ড যারা ছিল, সবার উপরে তারা উপযোগী আক্রমণ করলো। কারণ তারা যখন দেখছিল আগের দিন রাজাকার বলার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেটির প্রেক্ষিতে তাদের আন্দোলন যে ফ্লপ হতে যাচ্ছে, সরকার ইতিমধ্যে কোটার বিষয়ে পজিটিভলি রেসপন্স করেছে, সে কারণে তাদের যে মূল লক্ষ্য ছিল এই আন্দোলনকে একটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা, সেজন্য কিন্তু তারা প্রথমবারের মতো বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণ করলো। ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলার শিকার হয়েছে, সেটি সরাসরি ভিডিও রয়েছে, ডকুমেন্ট রয়েছে, এবং তার প্রেক্ষিতে ছাত্রলীগের কর্মীরা যখন হামলার শিকার হলো, তার পরিপ্রেক্ষিতে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেটি আমি স্বীকার করি, এবং সেখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই সহিংসতার সূচনা, এই সহিংসতার প্লট তৈরি করা, এই সহিংসতাকে পরিণতি দেওয়া, এটির দায়িত্ব তাদেরকেই নিতে হবে যারা আজকে, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা আজকে সরকার গঠন করেছে। জি, এখন আপনি যেটি বলছিলেন যে যেভাবে করে ছাত্রলীগের উপর 5ই আগস্টের পরে যেগুলো হয়েছে, আমি একটু সেই পরিস্থিতিটাও দেখে আসতে চাই। আমি যাই নাই ভাই, আবার বলে এই হামলা ছিলি ভাই, ক্যামেরার নাম আবার বলে বল ভাই, হ্যাঁ এ তুই ছিলি না? আমি হলো ভাত আনতে গেছিলাম। তার জন্য সাদ্দাম হোসেন, যা ঘটছে এগুলো আসলে কিছুই দেখানো গেল না, এই কারণে যে আপনার কাছেই শুনতে চাই, ছাত্রলীগের কর্মীরা যারা দেশে আছেন তাদের পরিস্থিতি কি, কেমন আছে তারা? হ্যাঁ, সেটি নিয়ে যদি বলি, তাহলে প্রথম কথাই যদি বলতে হয়, তাহলে গোটা দেশব্যাপী আপনি দেখবেন যে এই আন্দোলন চলাকালীন সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আরো ব্যাপকভাবে কিভাবে একটি আমাদের রোম স্ট্যাটিউটে গণহত্যার যে সংজ্ঞা রয়েছে, সেই গণহত্যার সংজ্ঞা, আপনি একটি পলিটিক্যাল গ্রুপ বিলং করেন এবং সেই পলিটিক্যাল গ্রুপ বিলং করার কারণেই আপনার উপরে নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করা হবে, সেটি করা হয়েছে। আপনি কোন ধর্মভিত্তিক ধর্ম বিশ্বাসের মধ্যে রয়েছেন, মাইনরিটি, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলা পরিচালনা করা যায়, সেটি করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের যেখানে পেয়েছে হত্যা করেছে, পুলিশ লিলি দিয়েছে, মামলা করেছে। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী, তাদেরকে আবার আসামি করা হয়েছে। গোটা দেশব্যাপী এটি হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মীর বাড়িতে লিটারেলি, আমি বলি আক্ষরিক অর্থে, এটা কিন্তু আমরা বলার জন্য বলা বা অন্য কোনো বিষয় বা আরো কম আরো বেশি সেটি নয়, আক্ষরিক ভাবেই ছাত্রলীগের সকল কর্মীর বাড়িঘর ধ্বংস করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট পরিচালনা করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট ধ্বংস করা, এবং বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে শিক্ষা আমাদের একটি মৌলিক মানবাধিকার, আমাদের চলাফেরার স্বাধীনতা রয়েছে, কেউ ফৌজদারি অপরাধ করলে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে। ছাত্রলীগের অভ্যন্তরে কেউ অপরাধ করলে ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা সরকার আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, বিচার করেছে। এবং এই জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে, সেটির বিচারের জন্য আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান করেছে। বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছে। যে কেউ অভিযুক্ত থাকুক, তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু আজকে দেখুন, শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না। 1 লক্ষের অধিক ছাত্রলীগের কর্মী আজকে, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, রেসিডেন্সিয়াল হলগুলোতে তারা থাকতে পারছে না। এবং মেডিকেল কলেজগুলোতে, আপনি বাংলাদেশের মেডিকেল কলেজগুলো সম্পর্কে অবশ্যই অবগত আছেন। বাংলাদেশে যে কয়টি সরকারি মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটি মেডিকেল কলেজে 70 থেকে 100 জন করে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রত্যেকটি মেডিকেল কলেজে, এক একটি মেডিকেল কলেজে 100 জনের মতো স্টুডেন্ট, তারা ডাক্তার হবে, তারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী, তারা তাদের প্রফেশনের সামনে
গোটা দেশকে তারা উপকৃত করবে, সেখানে তারা আজকে ছাত্রলীগ করার কারণে বা ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে কিংবা হয়তো ছাত্রলীগের দুঃসম্পর্কের বন্ধু সে ধরনের ছেলে মেয়েদেরকে তারা কি করেছে, তারা তাদের ছাত্রত্ব বাতিল করেছে। এই যে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদেরকে আজকে এই পরিস্থিতিতে পড়ার দায়িত্ব আপনি কতখানি নিবেন? এই প্রশ্নটি আপনাকে আমি আরো একবার গ্রহণ করেছিলাম। এবং এখানে নিজের ব্যর্থতা দেখেন কিনা কিংবা কোনো ভুল দেখেন কিনা, নাকি সঠিক পথেই ছিলেন বলে এখনো মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটি আমরা শুধুমাত্র স্টুডেন্ট পলিটিক্স এর দৃষ্টিভঙ্গিতে আমরা বিষয়টি দেখি না, কারণ এটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখি, কারণ এটি আলটিমেটলি সরকার উৎখাতের ষড়যন্ত্রে পরিণত হয়েছে। কারণ শুধুমাত্র স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে এটি সীমাবদ্ধ থাকেনি, সেটি নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। যে কারণে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমাদের এটি দেখতে হবে এবং সেই বৃহত্তর যে আঙ্গিক তারা তৈরি করার চেষ্টা করেছিল সেটির আলোকেই দেখতে হবে। আজকে গোটা দেশ যে এক ধরনের জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা দেশ যে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, গোটা দেশে যে ধরনের শোষণ শাসন তারা কায়েম করেছে, সেটির আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্ম পরিকল্পনা নিশ্চিত করবে। আর আপনি যদি বলেন যে আমাদের ছাত্রলীগের নিজস্ব উপলব্ধি রয়েছে কিনা, এই প্রশ্নটি যদি করি, ছাত্রলীগের নিজস্ব উপলব্ধি তো অবশ্যই রয়েছে। আমাদের ভালো লাগা খারাপ লাগা সেটি তো রয়েছেই। আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করার মতো মানসিকতা আমাদের রয়েছে। আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে দৃঢ়তা তারা দেখিয়েছে, যে কোটা সংস্কারের ব্যাপারে তাদের যে বলিষ্ঠতা তারা দেখিয়েছে, শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন কর্মসূচি পরিণত করার ব্যাপারে তাদের যে স্পিরিট ছিল সেটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের ছেলেমেয়েরা সত্যিকার অর্থেই আমরা মনে করি যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে জানে। শিক্ষার্থীদেরকে আমরা স্যালুট জানাই। একই সঙ্গে আমরা মনে করি যে এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে আমরা মনে করি শিক্ষার্থীদের লাশ ছিল আজকে যারা সরকার গঠন করেছে তাদের কাছে মূল্যবান। শিক্ষার্থীদের লাশের মূল্যের বিনিময়ে বেতন হিসেবে তারা আজকে উপদেষ্টা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছে। যে কারণেই কোটা সংস্কার সমস্যার সমাধান হওয়া না হওয়া এটি নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথার বিষয় ছিল না। শিক্ষার্থীরা মিছিল করছে, আপনি দেখুন শিক্ষার্থীরা মিছিল করছে, মিছিলের অভ্যন্তরে আশপাশে পুলিশ নেই, আশপাশে দলীয় কোনো কর্মী নেই, কিন্তু দেখা গেছে সেখানে শিক্ষার্থীদের একজনের লাশ পড়েছে। কোথা থেকে গুলি হচ্ছে, কে গুলি করছে, ছাদ থেকে গুলি করছে না উপর থেকে গুলি করছে, ডান থেকে গুলি করছে, বাম থেকে গুলি করছে, আজকে এগুলো নিয়ে কিন্তু কোনো ধরনের তদন্ত, এগুলো ধরনের কোনো ধরনের প্রমাণ, বরং প্রমাণগুলো মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যেটি মনে করি যে শিক্ষার্থীদের উপর এই ধরনের অতর্কিত আক্রমণগুলো করে আজকে শিক্ষার্থীদের এই লাশ ফেলা হয়েছে এবং সেই দায়ভার সরকারের উপর চাপানোর চেষ্টা করা হয়েছে এবং সেটির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ প্রশস্ত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মপ্রক্রিয়া নিয়ে আপনি যেটি বলছেন সেটি আমাদের সবসময় আত্মসমালোচনার জায়গা থেকে খারাপ লাগা আমাদের সবসময় থাকে, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করি, কিন্তু এই যে বাস্তবতা রয়েছে এই বাস্তবতাকেও আমাদের মনে রাখতে হবে বলে আমি মনে করি। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে ক্ষত তৈরি হয়েছে, এমনকি সাধারণ মানুষের ভেতরে আপনাদেরকে নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে, আপনারা সেটি কাটানোর কি পরিকল্পনা আছে আপনাদের? দেখুন, ছাত্রলীগ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনি দেখুন মানে সবাই এই জনগণ, এটি একটি টেন্ডার, এই জনগণের টেন্ডার তারা নিয়েছে যে আমরাই জনগণ। যারা বলছে, যারা ছাত্রলীগের সমালোচনা করছে, ছাত্রলীগকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে, ছাত্রলীগকে ফ্যাসিস্ট কায়দায় নির্মূল করার চেষ্টা করছে, তারা কি রাজনৈতিক দলের কর্মী নয়? তারাও তো কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী। তারাই আজকে ধরনের বয়ান তৈরি করছে এবং তারা বলছে সেটি জনগণের উপর চাপিয়ে দিচ্ছে যেগুলো জনগণের ভাষা। আসলে কি এটি জনগণের ভাষা? এটি কি কেউ প্রশ্ন করেছে বা এটি কি শিক্ষার্থীদের কাছে জবাব চাওয়া হয়েছে? যারা ছাত্রলীগের বিরোধিতা করছে, যারা ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে, তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী। রাজনৈতিক এজেন্ডা থেকে আজকে ছাত্রলীগের উপর তারা দায় চাপানোর চেষ্টা করছে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের মিতালি রয়েছে, ছাত্রলীগের মিতালি থাকবে। আমাদের ভুল ত্রুটি শিক্ষার্থীদের কাছে থাকলে সেটি সংশোধন করে বাংলাদেশ ছাত্রলীগ পথ চলবে, কিন্তু যারা শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শিক্ষার্থীদের লাশের রাজনীতি কায়েম করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিরোধ অব্যাহত থাকবে। জি, সাদ্দাম হোসেন, আপনার একটি সাক্ষাৎকার গ্রহণ করার কথা ছিল আমাদের প্রখ্যাত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের। এই শোটি বাতিল করা হয়েছে, অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। মানে কেন বাতিল করা হলো? আপনার সঙ্গে সময়টা নির্ধারণ করাই হলো বা কিভাবে যোগাযোগ কে করিয়ে দিল, বিষয়টি কি যদি, এবং আপনাকে কি জানানো হয়েছে? দেখুন, আমাকে প্রোগ্রামে আসার কথা বলা হচ্ছে, তাদের যে টিম রয়েছে তারা যোগাযোগ করেছে। আমি বলেছি অবশ্যই আমার কোনো কর্মসূচিতে যেটা আমার কোনো আপত্তি নেই, কথা বলবে। আমাদের যদি কেউ সমালোচনা করে সেটিকে আমরা স্বাগত জানাবো, আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি আমাদের দৌড়িয়ে দেবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এটির মাধ্যমেই তো আমরা এটি সমাধানের পথ খুঁজবো। তো সেটিকে তো আমরা সবসময় স্বাগতই জানাই। তো সে কারণে তারা কর্মসূচি
আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, আমি রাজি হয়েছি। এবং সেটি হওয়ার কিছুক্ষণ আগে আমি সম্ভবত কয়েক ঘন্টা আগে আমাকে জানানো যখন হয়, আমাকে মেসেজ দিয়ে জানানো হয়, আমি হুট করে জানতে পারি যে এই কর্মসূচি, এই শোটি বাতিল করা হয়েছে। এবং পরে যেটি জানতে পেরেছি, এটি যেমন এক ধরনের ফ্যাসিস্ট কায়দায় সামাজিকভাবে এটির একটি বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, আবার সরকারিভাবে এই অবৈধ সরকার, এই বেসরকারি সরকার, এই সরকারে যারা তথ্যের অধিকার রক্ষা করার যাদের দায়িত্ব, তথ্য হরণ করার দায়িত্ব যারা নিয়েছে, তারা সেখানে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে। আমি যেটি অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি, যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে সম্পৃক্ত তারা কিভাবে বাংলাদেশে থাকে না থাকে কিভাবে তারা দেখে নেবে, এই ধরনের কথাবার্তা বলেছে। এই ধরনের ভীতিকর একটি পরিবেশ তৈরি হচ্ছে। আজকে এটি একটি ছোটখাটো ঘটনা নয়, আমি মনে করি যে এটি গোটা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যা হচ্ছে, এটির একটি দৃষ্টান্ত হচ্ছে এই শোটি বাতিল হয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা, আজকে টেলিভিশনগুলো কি বলবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কি বলবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কি দেখাবে, কতটুকু দেখাবে, বাংলাদেশের টেলিভিশনগুলো কাকে ফ্যাসিস্ট বলবে, কাকে ফ্যাসিস্ট বিরোধী বলবে, এটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে যমুনা থেকে। ডক্টর ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী, তিনি আজকে নির্ধারণ করে দিচ্ছেন কার কতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকবে না থাকবে, এবং তারা সুস্পষ্ট হয়ে বলে দিচ্ছে সরকারি বয়ানের বাইরে অন্য কোনো বয়ান কেউই দিতে পারবে না। এই হচ্ছে, এই জন্য আমি ইতিমধ্যেই বলেছি যে এই সরকার নিজেদেরকে ফ্যাসিস্ট রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে তাদের ঘোষণা বাকি দেওয়া ছাড়া আর যা করার সবই তারা করে ফেলেছে। সাদ্দাম, অনেকে অভিযোগ করেন যে ছাত্রলীগের কমিটিতে আসতে চাইলে টাকা লেনদেন করতে হয়। আপনাদের অনেকেরই নাকি বিরাট বাড়ি গাড়ি, অর্থ সম্পদ প্রাচুর্যের কোথাও কোনো কমতি নেই। আবার এখন কোন সমন্বয়ককে নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন দেখছি, তাদের আগে কি অবস্থা ছিল, এখন আবার তারা ফুলে ফেপে কিভাবে বেড়ে উঠেছে, কত বড় গাড়ি হাঁকে, কত দামি মোবাইল ব্যবহার করে। এই টাকা আপনারা ছাত্র সংগঠন হিসেবে কেমন করে পান, কোথা থেকে আসে, মানে উৎসটা কি, বিষয়টা কিভাবে করে হয়? ধন্যবাদ। দেখুন, এখন তো যারা বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছে, আমরা কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করেছি, আমরা কোনো অসুবিধা অবলম্বন করেছি কিনা, এটি যাচাই বাছাই করার সুযোগ সবারই রয়েছে। যে কোনো অনুসন্ধানী সাংবাদিকতা করতে পারে, আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জও করতে পারি, যার যা ইচ্ছে করতে পারে, সেটি দিবালোকের মতো পরিষ্কার হবে। আর বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন হিসেবে সবসময়ই চেষ্টা করেছে, হয়তো আমাদের ভুল ত্রুটি রয়েছে, বিচ্যুতি ঘটেছে। আমি খালেদ মহিউদ্দিনের একটা শোয়ে দেখছিলাম, আপনি বলছেন খালেদ মহিউদ্দিন আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনার নাকি বিরাট বড় গাড়ি বাড়ি, আপনি একজন ছাত্র, আপনার কিভাবে গাড়ি বাড়ির মালিক হলেন, এরকম একটি প্রশ্ন আপনাকে করেছিল। গাড়ি কোথায় আছে, গাড়ি যেটি আছে সেটির ব্যাখ্যা আমি খালেদ মহিউদ্দিন জানতে চেয়েছিল, খালেদ মহিউদ্দিন এখন জানতে চায় না। তারপর আমি তখন তাকে সেদিন বলেছিলাম, এবং সেটির ব্যাখ্যা কি, সেটির বিষয় কি, মানে সেগুলি এখন কোথায় রেখে এসেছেন? পুলিশও তো দেখলাম না উদ্ধার করেছে। না, আমার গ্রামের বাড়ি তো পুড়িয়ে দেওয়া হয়েছে, আর গাড়ি যেটি ছিল আমার বাড়ি থেকে সেটিও আমি যে বাসায় ভাড়া থাকতাম সেখান থেকে সেটিও নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র এটা তো আমার ঘটনা নয়, গোটা বাংলাদেশেই ছাত্রলীগের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের, সেটি ব্যবসা বাণিজ্য হোক, সেটি গৃহস্থালী হোক, বাড়ি হোক, ঘর হোক, প্রত্যেকটি খানে কিন্তু লুটপাট পরিচালনা করা হয়েছে। এবং এই যে লুটপাট হয়েছে, তার মানে আপনার গাড়ি ছিল, গাড়ি আপনি কিভাবে, আপনি একজন ছাত্র নেতা, ছাত্রলীগের নেতা, তো গাড়ি পেয়ে কিনেছিলেন কিভাবে, অর্থের উৎসটা কোথা থেকে ছিল? গাড়ি নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে, ডয়েচে ভেলেতে আমি এই গাড়ি নিয়ে এসে ব্যাখ্যাও দিয়েছি। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। এইবার আমাকে একটুখানি বলেন তো যে মানে এই হাসনাত কিংবা সার্জিস এরা যদি ছাত্রলীগে হয়ে থাকে, আপনারা কি তাদেরকে বহিষ্কার করেছেন নাকি করবেন? আমরা কি বলেছি তারা ছাত্রলীগের? আমি তো আপনার কাছে জানতে চেয়েছি তারা ছাত্রলীগের কোন পর্যায়ে ছিল। আমি যেটি মনে করি, আপনি বলেছেন, কিন্তু সবাই তো বলে, তারাও তো দাবি করে। আমি সাংগঠনিক প্রমাণ চাচ্ছি, বা এক ধরনের ছাত্রলীগ করতে হলে তো তাকে সাংগঠনিক পদ পদবি বা যে কোনো একটা কিছু থাকতে হবে, সেটি আমি জানতে চাচ্ছিলাম। আমি যেটি আপনাকে মনে করিয়ে দিতে চাই বা একটু শেয়ার করতে চাই, সবার সঙ্গে শেয়ার করতে চাই, আজকে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে, সেই করতে হবে, এই করতে হবে, এসব কথা তারা বলেছে, এবং এই অবৈধ সরকারের কাছ থেকে সেটি তারা আদায় করেছে। এবং এই আপনি যদি 16 জুলাই 17 জুলাই পূর্ববর্তী বাংলাদেশের কথা দেখেন, তাহলে সেখানে দেখবেন যে তারা ছাত্রলীগ শিক্ষার্থী বান্ধব ছিল কিনা, তাদের অনেক স্ট্যাটাসেই, তাদের অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি দেখবেন। তারা ছাত্রলীগের সাংগঠনিক কোনো কাঠামোতে ছিল না, কিন্তু ছাত্রলীগের প্রশংসা করতে কখনো তাদের কার্পণ্য হয়নি। ছাত্রলীগ এটা করছে, সেটা করছে, শিক্ষার্থী বান্ধব কাজ করছে, কখনো কখনো সমালোচনা করেছে।
ছাত্রলীগের লোগোর সঙ্গে ছবি তুলেছে, ছাত্রলীগের কর্মীর সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে নিজেদেরকে গৌরবের মনে করছে। এই ছিল তাদের বাস্তবতা। তো তাদের স্ববিরোধিতা এটি আমাকে বলার প্রয়োজন নেই। বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে, যারা বাংলাদেশের ক্যাম্পাস বাস্তবতা জানে, যারা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছে না আছে, সবাই এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের সবগুলি বিশ্ববিদ্যালয় এখন আমরা জানি যে শিবিরের নিয়ন্ত্রণে। তো ধরেন আপনারা আবার কোনোদিন ক্ষমতায় এসেছেন, আপনারা এখন নিষিদ্ধ আছেন, ভবিষ্যতে যদি কোনোদিনও আসেন, তো তখন কি শিবিরকে নিষিদ্ধ করবেন নাকি? শিবির তো এবারই নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, আপনি জানেন যে বিশেষ করে আমাদের, আর এটি তো আজকের দাবি ছিল না, এটি আমাদের গণজাগরণের আন্দোলন, জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির আন্দোলন, প্রত্যেকটি ক্ষেত্রে এই বিষয়টি আমাদের ছিল, এবং এটি শুধু ছাত্রলীগের বিষয় নেই। সেটি তো বলা হচ্ছে আসলে এটি একটা রাজনীতির হাতিয়ার, যখন শেষ অস্ত্র হিসেবে সাবেক প্রধানমন্ত্রী তিনি ব্যবহার করেছিলেন জামাত ইসলাম শিবিরকে নিষিদ্ধ করে, তাই না?